অনলাইনে আমরা প্রায়ই দেখি একটা সিকিউ ভালোভাবে কমন পাওয়ার জন্য 20 থেকে 30টা সিকিউ সলভ করতে হয়। ইনফ্যাক্ট 6 ঘন্টার ওয়ান শট ক্লাস তো করতেই হয়, মাঝে মধ্যে 26 ঘন্টারও ওয়ান শট ক্লাস করতে হয়। সত্যি কি এতগুলো সিকিউ তারা পরীক্ষায় ভালো করা সম্ভব নয়? সেটাই আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে মাত্র 1 ঘন্টায় 10টা সিলেক্টেড সিকিউ এমন ভাবে সলভ করাবো যেটার সাহায্যে শুধু উত্তর মুখস্থ না করে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্যাটার্ন কনসেপ্ট কিভাবে কাজে লাগিয়ে আমরা আরো বেশি শত শত সিকিউ গুলো সলভ করতে পারবো। তো আজকের ক্লাসে মাত্র 1 ঘন্টায় যদি তোমরা অনেক বেশি মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারো তো আশা করা যায় যে আমি যে প্রিপারেশন টেকনিক গুলো দেখাবো সেগুলো ফলো করো, তাহলে শত শত সিকিউ করার বদলে মাত্র এই 10টা সিকিউর সাহায্যে তোমরা যে কোনো প্রকার সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তো আজকের ক্লাস আমরা শুরু করি। তো আমরা যদি দেখতে চাই, প্রথমেই আমাদের একটা কোশ্চেন দেয়া আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি কোশ্চেন। তো আমরা দেখি খ নাম্বার এই অধ্যায়ের কোশ্চেন, সেটা কি তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন ব্যাখ্যা করো। তো আমি যদি এই কোশ্চেনটার অ্যান্সার করতে চাই যে তৃতীয় শক্তি স্তরে কোন অরবিটাল থাকার কথা বলছে, এফ অরবিটাল থাকে না কেন, তাহলে এখানে এন এর মান কত দেয়া? 3 দেয়া। আমরা জানি যেখানে এন এর মান থাকে সেই ক্ষেত্রে আমরা কার মান বের করি? এল এর মানও বের করি। তাহলে এল এর মান এবার আমরা বের করব। এল এর মানের ক্ষেত্রে আমাদের মুখস্থ মান হচ্ছে, একটা সূত্র আছে, এল এর মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। তো আমরা সেই ক্ষেত্রে কি করি? 0 হতে n-1 পর্যন্ত এন এর মান কত পাইছি? 3। তো এখানে যদি 3 দেই, 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত আসে? 2। তাহলে আমাদের আলটিমেটলি মান কয়টা আসে? 3টা, 0 1 2। ওকে, তাহলে এই 0 মানে আমাদের কোন অরবিটাল? এস অরবিটাল। 1 মানে কোন অরবিটাল? পি অরবিটাল। 2 মানে কোন অরবিটাল? ডি অরবিটাল। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেখা যাচ্ছে যে তৃতীয় শক্তি স্তরে এস অরবিটাল, তৃতীয় শক্তি স্তরে পি অরবিটাল, তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল সম্ভব। কিন্তু এখানে কি আমাদের এফ এর মান আছে? এফ এর মান নাই। তার মানে আমাদের তৃতীয় শক্তি স্তরে 3f অরবিটাল সম্ভব নয়। এই মানগুলো আমরা কিভাবে জানলাম? কারণ আমরা জানি এর কিছু ফিক্সড মান মুখস্থ, যেমন এর কে ভাগ করা যায় 4টা অরবিটালে, একটা কি এস পি ডি এফ, যেখানে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তো এগুলো যদি আমরা নোটিস করি এখানে 0 1 2 আছে, এইজন্য এস পি ডি অরবিটাল সম্ভব। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3s 3p এবং 3d অরবিটাল সম্ভব হলেও থ্রি এফ সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব গ নাম্বার আমাদের কি কোশ্চেন দেয়া আছে। তো গ নাম্বার আমরা দেখি প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? একটি অণুর ভর। তো কিউ মৌলটা কি আছে? কিউ যে মৌল তার পাশে প্রোটন সংখ্যা 9 এবং নিউট্রন সংখ্যা কত দেয়া? 10 দেয়া। তাহলে আমরা কি লিখতে পারি? কিউ মৌলটার যেহেতু প্রোটন সংখ্যা 9, তার মানে কিউ মৌলটা আমরা সরাসরি লিখতে পারি এটি হচ্ছে কি? ফ্লোরিন। কারণ আমরা জানি কি 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? ফ্লোরিন। ওকে, তাহলে এবার এটা থেকে আমাদের কি বের করতে বলছে? প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটার একটি অণুর ভর বের করতে বলছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা মূলত দুইটা নিয়মে করব। ফার্স্টে হচ্ছে একটা নিয়মে আমরা করতে পারি, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কোন মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এবার যদি আমি জানি এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে? একটি অণুর ভর বের করতে বলা হয়েছে। আমরা জানি ফ্লোরিন নরমালি এরকম অবস্থায় থাকে, বাট পর্যায় সারণীতে ফ্লোরিন আকারে থাকে, বাট এটার যদি আমি অণুর কথা চিন্তা করি তাহলে F2 আকারে থাকে। তাহলে আমি অণুর ভর পরে বের করতে পারবো, আমাদের আগে কি বের করতে হবে? পরমাণুর ভর। তো এই কোশ্চেন থেকে আমরা কি বের করব? পরমাণুর ভর আগে বের করব। তো আমি যদি আড়াই গুণ করি তাহলে কি আসে? একটি পরমাণুর ভর সমান আমরা কি লিখতে পারি? এই পাশে কি আছে? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, যেটার মান কি আমাদের মুখস্থ 1.67 × 10⁻²৪। তো আমি লিখে দিলাম 1.67 × 10⁻²৪। তার সাথে আমরা কত গুণ করব? আপেক্ষিক পারমাণবিক ভরটা গুণ করে দিব, বা ভরটা গুণ করে দিব। তো আমি লিখে দিলাম আপেক্ষিক পারমাণবিক ভর।
তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কত আসে, একটি পরমাণুর ভর সমান আমরা কি লিখতে পারি 1.67 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। এবার এর সাথে আমরা কি করব, আপেক্ষিক পারমাণবিক ভরটা গুণ করব। আমরা কি জানি আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয়, আপেক্ষিক পারমাণবিক ভর আর ভর একই জিনিস। তাহলে ভর বের করার সূত্র কি আমাদের, প্রোটন প্লাস নিউট্রন। তো আমরা যদি দেখি এই ফ্লোরিনের ভিতরে প্রোটন সংখ্যা কত দেওয়া 9, তো আমরা 9 বসাই দিলাম। এখানে নিউট্রন সংখ্যা কত দেয়া আমাদের 10, তো 10 যদি বসাই দেই আমাদের ভর কত আসে 19। তাহলে এটাই আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটার সাথে আমি কত গুণ করে দেব, 19 গুণ করে দিব। তো এটার মান কত আসে রূপম? 3.15 into 10 to the power minus এটা কি শুধু পরমাণু ভর না অণুর ভর? permanent power. 3.15 into 10 to the power 23. 23 গ্রাম। তো আমরা কি বের করলাম, একটি পরমাণুর ভর বের করলাম। আমাদের কাছে কি বের করতে বলা হয়েছে, একটি অণুর ভর। তাহলে একটি অণু, এখানে অণু কয়টা আছে, দুইটা। তো একটা অণুর ভর যদি বের করতে চাই, মানে পরমাণু দুইটা আছে, তো একটি অণুর ভর, তাহলে এটার সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে 3.15 ইনটু 10 ইনভার্স 23, তার সাথে যদি আমি 2 গুণ করে দেই আমাদের মান কত আসে 6.3 into 10 to the power minus 6.3 ইনটু 10 ইনভার্স 23. 23 গ্রাম। এটাই কি ছিল আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যানসার। সেটা কি, প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউমুলেটিভ একটি পরমাণুর ভর এত। তো আমরা চাই এইভাবে করতে পারি। আমাদের ক্ষেত্রে আরো একটা বিকল্প নিয়ম আছে। সেটা কি, চ্যাপ্টার 6 এর একটা ধারণা আছে। সেটা কি, মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি W ডিভাইডেড M, অথবা লিখতে পারি N ডিভাইডেড N অফ A। N অফ A মানে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা চাইলে আমি সরাসরি লিখতে পারি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু বা পরমাণু। এর দ্বারা কি বোঝায়, পরমাণু বা অণুর সংখ্যা বোঝায়। তো এখানে কি লিখলাম, পরমাণু বা অণুর সংখ্যা। তো এটার ভিতরে এম দ্বারা কি বোঝায়, পারমাণবিক ভর বা আণবিক ভর। আমি সরাসরি লিখি আণবিক ভর। আর এখানে ডাব্লিউ মানে কি বোঝায়, আমাদের যে ভর বের করতে বলা হয়েছে সেটার ভর। তার মানে কি, দ্রবের ভর। তো এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের দ্রবের ভর। তো আমরা যদি এই সূত্র ইউজ করি, তাহলে এটা কি আমাদের বিকল্প নিয়ম। তো বিকল্পতে আমরা যদি চাই, এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে, একটি অণুর ভর বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ভর যেহেতু বলছি, তার মানে W ডিভাইডেড M নিব, আর এখানে M ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 নিব। তার মানে আমরা চাইলে সরাসরি এইভাবে লিখতে পারি W ডিভাইডেড M ইকুয়াল টু M ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এখান থেকে আমাদের কার মান বের করতে বলা হয়েছে, একটি অণুর ভর। তো আমরা একটি অণুর ভর যদি বের করতে বলি, অণুর ভর মানে কি আমাদের W। তো আমি যদি W এর মান বের করতে চাই, তাহলে W ইকুয়াল টু আমাদের কি হবে, M টা এই পাশে ভাগ আছে, ওই পাশে দিয়ে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে M ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, তার সাথে কত গুণ করব, M টা গুণ করব। M মানে কি আণবিক ভর। তাহলে N মানে কি, অণু বা পরমাণুর সংখ্যা কয়টা বের করতে বলছে, একটি। তো N এর মান কত আমাদের 1, তো 1 বসাই দিলাম। আর নিচে কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এবার আমাদের M এর মান বসাইতে হবে। আমরা জানি M মানে কি আণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা তো আমরা বের করছি, কত ছিল আমাদের 19। তো আমরা যদি এখানে 19 ইউজ করি, তাহলে এটার মান কত আসে 23। হ্যাঁ, এটাই অ্যানসার হবে 3.5 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম। তো খুব সহজে এইভাবে করা যায়। তো এখানে কি গুণ করছো বলতো, 19 এর নিচে মনে মনে 1 আছে না, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তার মানে 19টা কোথায় থাকে, উপরে না নিচে? শেষ। এবার আমরা ঘ নাম্বারটা দেখবো। তো ঘ নাম্বার দেখি কি বলছে আমাদের, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্তকরণ করে এবং এর সংকেত লিখো। মৌলটা শনাক্তকরণ করতে বলছে। তো মৌল যদি শনাক্তকরণ করতে বলে, আমরা কি জানি, এখানে কি দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে আর নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আপেক্ষিক পারমাণবিক ভর বা ভর সমান আমরা কি লিখতে পারি, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে ভর মানে কি, এ লিখলাম। এখানে নিউক্লিয়াসের প্রকৃত ভর কত দেয়া, 5.1895 ইনটু 10 ইনভার্স কত, 10 ইনভার্স না 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 23 গ্রাম। তো 23 গ্রাম লিখলাম। এবার আমাদের কি বের করতে বলছে, মৌলটা শনাক্তকরণ করতে বলছে। তাহলে মৌল যদি শনাক্তকরণ করি, তাহলে কার মান, প্রোটন সংখ্যা না। একটা মৌলকে আমরা চিনি তার পারমাণবিক সংখ্যা দ্বারা, অর্থাৎ নাম্বার দ্বারা বলি, যেমন ফ্লোরিন 9 নম্বরে, তাহলে এটা কি তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আমাদের বের করতে বলছে, এর জন্য আমি প্রোটন সংখ্যাকে কি ধরবো,
যে x, তাহলে এখানে আমাদের প্রোটন সংখ্যা কি ধরলাম x। আমরা জানি একটা প্রোটনের ভর কত 1.675 1.67 into 10 inverse 24 গ্রাম। তাহলে এখানে কয়টা প্রোটন আছে আমি তো জানি না, প্রোটনের বের করব এখানে x ধরছি, আর একটা প্রোটনের ভর কত 1.67 into 10 inverse 24 প্লাস এবার কি লিখতে হবে নিউট্রন। তাহলে এখানে নিউটনের সংখ্যা তো দেয়া আছে কয়টা নিউটন 16টা, তাহলে 16টা গুণ করে দিলাম। এবার একটা নিউটনের ভর কত 1.675 into 10 inverse 24 গ্রাম। তো লিখে দিলাম, এখান থেকে আমরা কার মান বের করব ফাইনালি x এর মান বের করব। তো যদি করতে যাই এটা প্লাস আছে এবার আসলে কি হবে মাইনাস, তাহলে 5.1895 into 10 inverse 23, তার সাথে আমরা কি মাইনাস করব এই যে এটা কত আছে 16 into 1.675 into 10 inverse 24, আর এই পাশে কি আছে আমাদের এই সংখ্যাটা, এটা লিখি x into 1.67 into 10 inverse 24। তো আমরা কার মান বের করব এখান থেকে x এর মান বের করব, মানে প্রোটন সংখ্যা বের করব। তাহলে প্রোটন x কে আমরা কি লিখতে পারি, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এবার সরাসরি লিখে হয়ে যাবে ভাগ। তার মানে আমরা সরাসরি যদি মাইনাস করে দেই এখানে কি আছে 5.1895 into 10 inverse 23 minus 16 into 1.675 into 10 inverse 24 divided 1.67 into 10 inverse 24, তাহলে কত আসে ফাইনাল রেজাল্ট 15। হ্যাঁ, তাহলে 15, তাহলে পারমাণবিক সংখ্যা যদি 15 আসে তাহলে মূলটা কি ফসফরাস। তার মানে পারমাণবিক সংখ্যা যেহেতু 15, তাই এটি ফসফরাস। তাহলে ফসফরাসের সংকেত কি পি, এটাকে কি P4 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে সংকেতের কথা যদি বলি তাহলে P4, এটাই কি ছিল আমাদের ক নাম্বারের অ্যানসার। তো এই টাইপ থেকে আমাদের এক ধরনের কোশ্চেন আসে। তো আমরা দেখব সিলেট বোর্ড 2024 সালে একটি কোশ্চেন আমাদের কি বলা হয়েছে পারমাণবিক সংখ্যা কাকে বলে, কোন মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে পারমাণবিক সংখ্যা। তারপর কি বলছে সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়, তার মানে সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে আসলে কি বোঝায়। ক নাম্বার যদি চিন্তা করি সোডিয়াম 11, এর ভর সংখ্যা কত 23, তাই তো দেয়া ভর সংখ্যা তো হাতের বাম পাশে মাথার উপরে লিখতে হয়। তাহলে এখানে প্রোটন আছে কয়টা 11টা, তারপর ভর সংখ্যা আছে কয়টা 23, তার মানে এখানে নিউটন আছে কয়টা সেটা লিখতে হবে। তাহলে নিউটন সংখ্যা যদি আমরা বের করি তাহলে উই নো ভর সংখ্যা সমান আমরা কি লিখতে পারি a ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন, তার মানে নিউটন সংখ্যা আমরা বের করে দিব। তাহলে a মাইনাস e p, তাহলে a কত আছে 23 মাইনাস কত p 11, তার মানে এখানে কত আসে আমাদের 12। তার মানে a মৌলের ভর সংখ্যা 23 বলতে বোঝায় এই মৌলটার প্রোটন সংখ্যা 11, নিউটন সংখ্যা কত 12, এবং দুইটার সমষ্টি কত 23। শেষ। তারপর কি গ নাম্বারের आंसर, গ নাম্বারে আমাদের কি বলছে চিত্র 1 এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভর বের করো। তাহলে চিত্র 1 কোনটা এটা, তাহলে এটার সর্বশেষ শক্তি স্তরে কৌণিক ভর বের করতে বলছে। তাহলে এটার শক্তি স্তর আছে কয়টা, এই যে এখানে নিউক্লিয়াস 1টা 2টা 3টা 4টা, 4টা না। তার মানে এখানে যদি আমি কৌণিক ভরবেগ বের করতে যাই, কৌণিক ভরবেগের সূত্র কি আমাদের, কৌণিক ভরবেগ সমান আমরা কি লিখতে পারি mvr equal to nh divided 2 pi, যেখানে n মানে কি শক্তি স্তর সংখ্যা। তাহলে এখানে শক্তি স্তর সংখ্যা কয়টা 4টা, সর্ববৈশিষ্ট্য বলতে 4টা। প্লাঙ্কের ধ্রুবক h, এটার মান কত মুখস্থ 6.626 into 10 inverse কত 34 জুল সেকেন্ড। তাই মান তো আমাদের মুখস্থ 3.1416, যদি মান বসাই কত আসবে 4 into 6.626 into 10 inverse 34 divided 2 into 3.1416, আমাদের ফাইনাল রেজাল্ট কত আসে 4.218 into 10 inverse 34, এটা একক কি জুল সেকেন্ড। শেষ। ঠিক আছে, এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার আমাদের কি আছে, চিত্র 1 এবং চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কি বোর পরমাণু মডেল এবং এটা কি রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা জানি বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কোনটা গ্রহণযোগ্য, বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। এর পিছনে রিজন কি, এটা বোর পরমাণু মডেল ছিল, এখান থেকে হ্যাঁ এটা রাদারফোর্ড ছিল, এটা কি বোর ছিল। এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু এখান থেকে দেখা যায় যে রাদারফোর্ডের ক্ষেত্রে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, বাট এখানে কি শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়েছে, দেওয়া হয় না। আর বোর পরমাণু মডেলে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেওয়া আছে, সাথে শক্তি স্তর সম্পর্কেও ধারণা দেওয়া আছে। 1 নাম্বার পয়েন্ট।
কেন রাদারফোর্ডটা অধিক গ্রহণযোগ্য, সরি বোরটা অধিক গ্রহণযোগ্য। 2 নম্বর পয়েন্ট, রাদারফোর্ড পরমাণু মডেলে হাইড্রোজেন বর্ণালীর কথা বলা হয়েছে, বলা হয় নাই, কিন্তু এটার ক্ষেত্রে বর্ণালীর কথা বলা হয়েছে। 3 নাম্বার পয়েন্ট, এটার ক্ষেত্রে শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেলের শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। শেষ, তার মানে 3টা পয়েন্ট দিলেই তো যথেষ্ট যে কোনোটার ক্ষেত্রে। আরেকটা পয়েন্ট হচ্ছে কোনটা? গ্রহর সাথে যে তুলনা ওইটাও বলা যায় বস্তুর সাথে যে রাদারফোর্ড পরমাণু মডেলে কি সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, বাট এদের ক্ষেত্রে কি সৌরজগতের সাথে তুলনা করা হয় নাই বুরের ক্ষেত্রে, কিন্তু রাদারফোর্ডের ক্ষেত্রে কি সৌরজগতের সাথে তুলনা করা সঠিক হয় না। চাইলে তো অনেক দেওয়া যায়, ঠিক আছে। তারপরে আবার দেওয়া যায় রাদারফোর্ড পরমাণু মডেলের শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে কিছু বলা হয়নি, বাট বোর পরমাণু মডেলের শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে বলা হয়েছে, তো আরো একটা পয়েন্ট হয়ে যায়। আবার বোর পরমাণু মডেলে কি বলা হয়েছে, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। বোর না তো রাদারফোর্ড, কিন্তু বোর পরমাণু মডেলে কি এটার কোনো বাস্তব ব্যাখ্যা নাই বা এটা কখনো সম্ভব নয়। এজন্য কি বা এতগুলা কারণে তা বলা যায় যে আমাদের বোর পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। প্রত্যেকটার ক্ষেত্রে অ্যান্সার একই হবে। শেষ। তারপরে আমরা পরে সৃজনশীল দেখি। পরেরটা আমাদের কি দেয়া আছে, এবার আমরা সলভ করব ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটি কোশ্চেন। আমাদের গণনাকাল কোশ্চেনে কি বলা হয়েছে, উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস, সরি উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কণিক ভরবেগ বের করো। তাহলে এখানে কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, আমরা যদি হিসাব করি 2 10 12 18 আর একে কত 19, তাহলে যোজ্যতা স্তরের যে ইলেকট্রন আছে সেটা কয় নাম্বার ইলেকট্রন, 19 নাম্বার ইলেকট্রন। তাহলে সেটা কোন শক্তি স্তরে আছে, চতুর্থ শক্তি স্তরে। তাহলে এখানে পদ্ধতি 1 আমরা নেই নাই কেন, কারণ পদ্ধতি 1টা সঠিক না, ঠিক আছে। তাহলে 1 নাম্বার যদি অ্যানসার করতে চাই তাহলে কণিক ভরবেগ বের করতে বলছে। তাহলে কণিক ভরবেগ একটু আগে কিন্তু বের করে দিয়েছি, চতুর্থ শক্তি স্তরে কণিক ভরবেগ কিভাবে বের করে। তাহলে এটা করব না। 1 নাম্বার আমরা দেখব কি বলছে, উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসের কোন পদ্ধতি তুমি সঠিক বলে মনে করো। তাহলে এখানে পদ্ধতি 1 দেওয়া, এখানে পদ্ধতি 2 দেওয়া, তাহলে এই দুটার ভিতরে কোনটা সঠিক, নিশ্চয়ই পদ্ধতি 2 সঠিক। এর পিছনে রিজন কি, তার মানে তাহলে আমরা এটার অ্যানসার কিভাবে করব, যে পদ্ধতি 1 ও পদ্ধতি 2 এর মধ্যে পদ্ধতি 2 সঠিক। আচ্ছা, এর পিছনে রিজন কি, এর পিছনে রিজন কি, পদ্ধতি 1 এ আমাদের 19 নাম্বার ইলেকট্রন কোথায় গেছে, 3D তে, আর পদ্ধতি 2 তে 19 নাম্বার ইলেকট্রন কোথায় গেছে, পড়ে গেছে। তার মানে এটাকে কেন সঠিক বলতেছি, কারণ এর পিছনে রিজন কি, আমাদের আউটবাফ নীতি। আউটবাফ নীতি আমাদের কি বলে, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এভাবে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করার নিয়মকে জার্মান ভাষায় কি বলে, আউটবাফ নীতি বলে। এবার আমরা শক্তি পরিমাপ করি কিভাবে, n প্লাস এল এর মানের সাহায্যে। তো আমরা শক্তি পরিমাপ করি, তো এখানে আউটবাফ নীতি আগে দিতে হবে, বাউফ নীতি। তারপর আমাদের কি লিখতে হবে, যে আমরা শক্তির পরিমাপ করি কোনটার সাহায্যে, n প্লাস এল এর মানের সাহায্যে। তাহলে n প্লাস এল এর মানের সাহায্যে আমরা কিভাবে করি, যেখানে n প্লাস এল এর মান কম সেখানে কি শক্তিও কম, সেখানে কি হয়, ইলেকট্রন আগে প্রবেশ করে। আর আরেকটা জিনিস কি জানি, যদি আমাদের কখনো n প্লাস এল এর মান কি হয়, সমান হয়, তাহলে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, তাই না। আচ্ছা, তাহলে এই দুইটার ক্ষেত্রে মেন তো প্রবলেম হয়েছে শুধু সর্বশেষ শক্তি স্তর নিয়ে, ডি আর এস নিয়ে। তার মানে এই দুইটা শক্তি এবার আমরা দেখাবো। তাহলে ফার্স্টে আমরা কি করব, 3D এর ক্ষেত্রে, তাহলে 3D এর ক্ষেত্রে যদি আমি n প্লাস এল এর মান বের করি, তাহলে এখানে n বলতে কি শক্তি স্তর সংখ্যা কত আছে, 3, তো আমি 3 বসাইলাম। এল এর মান বসাইতে হবে, একটু আগে আমি দেখাইছি এল এর মান কয়টা, 4টা, একটা কি এস, একটা পি, একটা বি, আর একটা কি এফ। তো এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান কত 3। তাহলে এখানে কে আছে, এল হিসাবে ডি আছে, তাহলে এখানে ডি এর মান কত 2, তো 2 যদি বসাই দিই এর মান কত 5। তাহলে এবার আমরা কার ক্ষেত্রে করব, 4s এর ক্ষেত্রে করব। তো 4s এর ক্ষেত্রে যদি আবার n প্লাস l এর মান বের করি, n এর মান 4, s এর মান কত এখানে 0, তো 0 যদি বসাই এখানে মান কত আসে 4। তাহলে এই দুইটার ভিতরে মান কম কার, 4 এর। 4 বলতে কি 4s এর মান কম, তার মানে কি 4s এর কি শক্তিও কম, তার মানে শক্তি বেশি কার, 3D। তাহলে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে না,
তাহলে এই দুটার ভিতরে কোনটার ক্ষেত্রে ইলেকট্রন আগে গেছে বা কোনটাতে ইলেকট্রন ফোরেসে গেছে, যেহেতু পদ্ধতি 2 তে ইলেকট্রন আগে ফোরেসে গেছে, তার মানে কি পদ্ধতি 2 সঠিক। তো এতটুকু লিখলেই এটাই কি আমাদের ফুল মার্কস দিয়ে দিবে। শেষ। কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটি কোশ্চেন। আমাদের অন্য চ্যাপ্টারে গ নাম্বার দৃশ্য 2 এর মূলটি শনাক্তকরণ করো। তাহলে দৃশ্য 2 কি? একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর এত, এর নিউট্রন সংখ্যা 17। এটার কি বের করতে বলছে? মৌলটা শনাক্তকরণ করতে বলছে, অর্থাৎ কি বের করতে বলছে? প্রোটন সংখ্যা। মৌলকে আমরা শনাক্তকরণ করি কি? প্রোটনের সাহায্যে। একটু আগে যেভাবে করাইলাম ওটার মতো উপস্থিত করাইতে হবে না। দৃশ্য 1 এর শক্তির ক্রম বিশ্লেষণ করো। তাহলে দৃশ্য 1 এ কি আছে আমাদের একটু দেখি। দৃশ্য 1 এ আমাদের কি আছে? 4f, তারপর আছে 4p আর হচ্ছে 4d। তাহলে এটার শক্তি আমরা কিভাবে সাজাবো সেটা বের করতে বলছি। তাহলে এটার শক্তি যদি সাজাতে চাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুসরণ করতে হবে আউটবাফ নীতি। তার মানে আমাদের প্রথমে আমরা কি দিব? আউটবাফ নীতিটা ব্যাখ্যা করব, ঠিক আছে? তারপর একটু আগে যেভাবে করলাম সেম ভাবে আউটবাফ নীতিতে কি করি? আমরা শক্তির পরিমাপ করি। তো লিখতে হবে যে শক্তির পরিমাপ করা হয় কিসের সাহায্যে? n প্লাস l এর মানের সাহায্যে। তারপর ওই কথাটাও লিখতে হবে n প্লাস l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে যাবে, n প্লাস l এর মান সমান হলে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে এখানে আগে আমি 4f এর ক্ষেত্রে বের করব। তাহলে 4f এর ক্ষেত্রে যদি আমি বের করি কিসের মান? n প্লাস l এর মান। তাহলে এখানে 4f মানে n এর মান কত? 4, তাই না? তাহলে f এর মান কত? আসলে আমাদের একটু আগে যে দেখাইলাম s p d f, s এর মান কত? 0, p এর মান 1, d এর মান 2, f এর মান কত? 3। তাহলে এখানে f এর মান কত? 3। তাহলে কত হয়? 7, তাই না? আর এখানে তারপর কি 4p। তাহলে 4p এর ক্ষেত্রে যদি আমরা সলভ করি n প্লাস l এর মান, তাহলে 4p এর মান কত আসে আমাদের? 1। তাহলে কত আসে? 5। তারপর কি আছে? 4d। তো 4d এর ক্ষেত্রে যদি আমরা সলভ করি n প্লাস l এর মান, তাহলে কি হয়? 4d এর মান কত আছে আমাদের? 2 ইনটু করি কত হয়? 6 হয়। তাহলে এখানে সবচেয়ে মান কোনটা? 5 এর। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? 5 এ যাবে। 5 মানে কি? 4p তে ইলেকট্রন আগে যাবে। তারপরে মান কম কার? 4d। তার মানে তারপর কি লিখবো? 4d। তারপর কম মানে বেশি কার? 4f এর। তাহলে এখানে দেখা যায় যে মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তার মানে মান সবচেয়ে কম কার? 4p। তার মানে 4p তে আগে ইলেকট্রন যাবে। তার মানে 4p এর শক্তিও কম। তাহলে এর চাইতে শক্তি বেশি কার? এর চাইতে মান বেশি কার? তার মানে শক্তি তার চেয়ে বেশি। তার মানে ইলেকট্রন আমাদের কি বলছিল কোশ্চেন? শক্তির ক্রম বিশ্লেষণ করো। তার মানে আমাদের কি এটাই হবে আমাদের কি শক্তির ক্রম। মানে ফার্স্টে আউটবাফ নীতি দিয়া তারপর এটা দেখা এইভাবে শক্তির ক্রম লিখে দিয়ে ফুল মার্কস পাওয়া যায় এখানে, ঠিক আছে? তারপর কোন সিজন ছিল সেটা অ্যান্সার। আইসোটোপ কাকে বলে? আইসোটোপের শেষে কি আছে? প। তার মানে কি প্রোটন। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্নতা থেকে কি বলে? আইসোটোপ বলে। তারপর পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত ব্যাখ্যা করো। এটা কার নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়? রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে, ঠিক আছে? কারণ পরমাণুর ভিতরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, তাই না? তাহলে প্রোটনই তো মূলত পরমাণুর ভর, ঠিক আছে? তো এটার সাহায্যে ব্যাখ্যা করে দিবি। গ নাম্বার উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 50টি পরমাণুর ভর কত? এটা দুইটা নিয়ম করা যায় আগের মতো। যেরকম এটা যদি আমি গ নাম্বার করি আমাদের কি বলছে? 50টা পরমাণুর ভর। তাহলে 50টা যদি বের করতে যাই আগে একটা পরমাণু ভর বের করতে হবে না? তাহলে একটা পরমাণু ভর বের করার জন্য সূত্র কি আমাদের? আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তো এটার মান কত? 1.67 ইনটু 10⁻24 গ্রাম। সেই ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর কত দেয়া আছে আমাদের? কোন মৌলের কথা বলছে? প্রথম মৌল। প্রথম মৌল কোনটা? এইটা। তাহলে প্রথম মৌল আর কি আছে? হ্যাঁ, প্রথম মৌল কত ভর? কত? 35.5 দেয়া। তাহলে আমরা কি বের করব? একটি পরমাণুর ভর বের করব। আর নিচে কত আছে? 1.67 ইনটু 10⁻24। তাহলে একটি পরমাণুর ভর যদি এই পাশে আনি তাহলে আমাদের কত হয়? 35.5 ইনটু 1.67 ইনটু 10⁻24 গ্রাম। কত আসে আমাদের রেজাল্ট? আচ্ছা, তাহলে একটা পরমাণু ভর তো এটা। এবার 50টা যদি বলে তাহলে কি করে দিব? ঐকিক নিয়মের মতো গুণ করে দিব। তাহলে যে রেজাল্ট আসবে ওইটার সাথে কত? 50 গুণ। তো 50 গুণ করে দিলে যেটা আসবে আমাদের কি সেটাই অ্যান্সার গ্রাম। হ্যাঁ, ফাইনাল অ্যান্সার আসছে 2.947 into 10 to the power minus 21. 2.97 ইনটু 10 to the power minus 21. -21 গ্রাম। এটাই কি 50টা গুণ করার পরে তো? হ্যাঁ, এটাই আমাদের কি ফাইনাল অ্যান্সার।
তো এবার আমরা এটাও সলভ করে ফেললাম। এবার ঘ নাম্বার আমাদের কি বলছে, জেটের সর্বশেষ ইলেকট্রন 3D তে অরবিটালে প্রবেশ করলে ওয়াই এর ক্ষেত্রে তা হয় না, ইলেকট্রন বিন্যাসের কারণ বিশ্লেষণ করো। তাহলে আমাদের কার কথা বলতে, জেটের ইলেকট্রন, তাহলে জেড কোনটা এইটা আর ওয়াই কোনটা এইটা। ওকে, তাহলে এটার অ্যান্সার যদি করতে যাই, এটা থেকে কি বুঝতেছি 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলটা কি, স্ক্যান্ডিয়াম। তাহলে এখানে জেড মানে কি, স্ক্যান্ডিয়াম। তাহলে জেড এর ক্ষেত্রে কি বুঝতে, এটা ক্ষেত্রে কি হয়, 3D অরবিটালে প্রবেশ করে। হ্যাঁ, তাহলে কোনটা প্রবেশ করে না, ওয়াই প্রবেশ করে না। ওয়াই পারমাণবিক সংখ্যা কত, 19, তার মানে এটা কি পটাশিয়াম। তাহলে এটা কি 3D তে প্রবেশ, এটা হচ্ছে ইয়া এই সালফার। কোনটা 19 পটাশিয়াম। তাহলে এই দুটার পিছনে রিজন কি, এর পিছনে মেইন রিজন কি, আউট অফ নীতি। আউট অফ নীতি অনুসারে কি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপর কি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, তাই না? এভাবে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার নিয়মকে কি বলে, জার্মান ভাষায় আউট অফ নীতি। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস যদি আমি করি স্ক্যান্ডিয়ামের, তাহলে কিরকম হয়, 21টা, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত হবে, তাহলে আমাদের 2, তারপর কোথায় যায় 3 দিতে 1। আবার যদি পটাশিয়ামেরটা চিন্তা করি, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত হবে 1। তাহলে এটার ক্ষেত্রে 3 দিতে প্রবেশ করে না, বাট এটার ক্ষেত্রে প্রবেশ করে কেন, কারণ এটার ক্ষেত্রে আমরা কি জানি n প্লাস l এর মান কি 3D এর চাইতে 4s এর কত কম। তার মানে কি 3D কি n প্লাস l এর মান কম বেশি, তার মানে কি 3D শক্তি বেশি। এই জন্য 3D তে প্রবেশ না করে কোথায় প্রবেশ করে, 4s এ। আর এটার ক্ষেত্রে কত, 4s তো পূর্ণ করেই ফেলছে, পূর্ণ করার পরে কোথায় যায় 3D তে প্রবেশ করে করে। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের কি একটু আগে যেরকম 3D এর ক্ষেত্রে আর 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান দেখাইছে, এটার ক্ষেত্রে ওইটা দেখাই দিতে হবে, তাহলেই ফুল অ্যান্সার হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। শেষ। তারপরে আমাদের কি কুমিল্লা বোর্ড 2022 সালে একটি সিকিউ, এখানে আমাদের গণনা কি বলছে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। তো এটার ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4, সরি 4টা শক্তি স্তর। তাহলে এর মান কত 4। তাহলে কৌণিক ভরবেগ এর মান 4 ইউজ করে যেটা আসে সেটাই আমাদের অ্যানসার। এবার আমাদের ঘ নাম্বার কি বলছে, ডিমোলের ইলেকট্রন বিন্যাস টুইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা কি দেখতে পাচ্ছি যে ডিমোলটা শক্তি স্তর কয়টা, 4টা, এবং এখানে প্রোটন আছে কয়টা, 19টা। আমার ডিমোলটা আমাদের কি পটাশিয়াম। আমরা জানি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি দ্বারা ব্যাখ্যা করা যায়, টুইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। তো এখানে কি লিখতে হবে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস টুইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে কিভাবে টুইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, আমাদের এই ধরনের কোশ্চেন গুলো আসলে আমাদের কি করতে হবে, এখানে ইলেকট্রন বিন্যাস করতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত 1, তাই না? আচ্ছা আমি করলাম। এবার আমরা কি জানি, শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা শক্তি স্তরে আমরা কোন সূত্রের সাহায্যে বের করি, টুইন স্কয়ার সূত্রের সাহায্যে বের করি না? তাহলে শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করার জন্য আমাদের সূত্র কি, 2n স্কয়ার। তাহলে 2n স্কয়ারের সাহায্যে যে আমি বের করব, সেক্ষেত্রে আমাদের কি করি, আমাদের শক্তি স্তর কয়টা থাকে, 1 নম্বর শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর, তাই না? তাহলে যদি কখনো এরকম হয়, n এর মান কত হতে পারে, 1 হতে পারে, অথবা এখানে বলা থাকতে পারে কি শক্তি স্তর যাই বলুক, তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে এখানে 2n স্কয়ার কিভাবে করব, 2 n এর মান কত 1, তো এখানে যদি 1 এর স্কয়ার করে দেই, তার মানে কি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন, লিখে দিলাম। সেম ভাবে এখানে যদি n এর মান 2 ইউজ করি, তাহলে এটা কি এর শক্তি স্তর, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2 * 2 রুট স্কয়ার। তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে কয়টা 8টা। এবার n এর মান যদি আমরা কখনো 3 ইউজ করি, তাহলে এটা কোন শক্তি স্তর, m শক্তি স্তর। তাহলে 2 * এটার মান কত 3, তার স্কয়ার করে দিলাম, তাহলে 3 3 আর 9 আর 2 কত হবে 18টা। তাহলে তৃতীয়তে কয়টা থাকতে পারে, 18টা। এবার যদি আমরা চতুর্থের কত বেলায় চিন্তা করি, এটা কি এর শক্তি স্তর, তাহলে এখানে 2 * l এর মান কত 4, তার উপরে স্কয়ার, তাহলে 4 4 16 16 দুগুণে 2, তার মান কত 32। এর বাইরে সাধারণত আসে না, ঠিক আছে? এটা কি বুঝলাম, প্রথম শক্তি স্তরে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। 2টা পূর্ণ করে এসে দ্বিতীয় শক্তি স্তরে ঢুকবে, মানে এল শক্তি স্তরে ঢুকবে।
দুইটা পূর্ণ না করে যদি এলে ঢুকে তার মানে কি 2 স্কয়ার সূত্র মানে না। আর যদি দুইটা পূর্ণ করে 8 ঢুকে তার মানে 2 স্কয়ার সূত্র মানে। তারপর 8 দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকতে পারে, 8টা পূর্ণ করে তৃতীয় শক্তি স্তরে যাবে, পূর্ণ না করে তৃতীয় শক্তি স্তরে যেতে পারবে না। তৃতীয় শক্তি স্তরে 18টা পূর্ণ করে তাকে চতুর্থ শক্তি স্তরে যেতে হবে। কোনোভাবে যদি এরকম হয় যে তৃতীয় শক্তি স্তরে 16টা থাকার পরে সে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে, তার মানে কি সে 2 স্কয়ার সূত্র মানে না। তার মানে তৃতীয়তে 18টা ফুল ফিল আপ করার পরে সে চতুর্থতে যেতে পারবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখি আমাদের কি কি হয়েছে। যদি আমি দেখি প্রথম শক্তি স্তরে কয়টা থাকার কথা, দুইটা। কে শক্তি স্তর তো দুইটাই আছে। দ্বিতীয় শক্তি স্তরে 2s আর 2p থাকার কথা কয়টা, 8টা, 8টাই আছে, লিখলাম 8টা। তাহলে তৃতীয় শক্তি স্তরের কথা যদি বলি থাকার কথা কয়টা, 18টা, বাট এখানে আছে কয়টা, 8টা। তাহলে চতুর্থ শক্তি স্তরে 18টা পূর্ণ না করে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করতে না। তার মানে এটা কি 2 স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, যায় না তো। তার মানে এখানে আমরা কি লিখবো, 2 স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তো এখানে কি লিখে দিলাম, 2 স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা, বুঝা গেছে। আমরা আরেকটা, আচ্ছা ফাইনালি আমি আগে অ্যানসার লিখি। তার মানে পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাস কোনটা দ্বারা ব্যাখ্যা করা যায় না, 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। আমি শর্টকাটে দেখাইছি, এটা করলে ফুল মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি শর্টকাটে একটা কোশ্চেন অ্যানসার করতে যাই, আসলে 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় কোন কোন মৌলগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত যে কোনো মৌলর ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র মেনে চলে। ঠিক আছে, বাট 18 পরে যতগুলো মৌল আছে এগুলো কি 2n স্কয়ার সূত্র মানে না। এবিসি রিজন কি, কারণ 1 থেকে যদি আমি 18 পর্যন্ত মৌলের কথা চিন্তা করি, সবগুলা মৌলের ক্ষেত্রে কি সবগুলাই 3s এর পরে 3p তে ঢুকে। তার মানে কি কেউই হচ্ছে 18টা পূর্ণ করা, মানে 8টা পূর্ণ করার আগেই পরে অরবিটালে প্রবেশ করে না, তাই না? বাট 19 নাম্বারের ক্ষেত্রে থেকে দেখলাম যে 18টা পূর্ণ না করে সে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে, এই জন্যই তো মানে নাই। কারণ 19 কে তো মানে নাই, এরপর যেগুলো আছে একটা মানে। ঠিক আছে, তাহলে এখানে পরীক্ষায় কোশ্চেন গুলো কিভাবে আসে, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় কিনা, তারপর ফসফরাস ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় কিনা। তাহলে অ্যানসার কি হবে, ওগুলো ব্যাখ্যা করা যায়। তাহলে ওইটার অ্যানসার কি হবে, ধরি আমাদের যদি সোডিয়াম আসলো, তাহলে সোডিয়ামেরটা কিভাবে ব্যাখ্যা করা যায়, 1s2 2s2 2p 6 3s1। প্রথমে থাকার কথা কয়টা, দুইটা, দুইটাই আছে। পরে থাকার কথা কয়টা, 8টা, 8টাই আছে। 8টা ফিল আপ করেই তো সে তৃতীয় শক্তি স্তরে গেছে, নাকি না ফিল আপ না করে তৃতীয় শক্তি স্তরে চলে গেছে। এখানে যদি কখনো 8টার কম ফিল আপ করে তৃতীয়তে ঢুকতো তার মানে মানতো না, কারণ 8টা ফিল আপ করার পরে তৃতীয়তে ঢুকছে, তার মানে কি এটা 2n স্কয়ার সূত্র মেনে চলে। ঠিক আছে, আর বাকিগুলা কি 2n স্কয়ার সূত্র মেনে চলে না। ঠিক আছে, এই ছিল আমাদের এটার অ্যানসার। এরপর চিটাগাং 22 আমরা দেখবো। এখন আমরা আসলে আমাদের কি দেয়া আছে, উদ্দীপকের x মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাই না? তাহলে x মৌল কি আছে, x যে মৌল সেটার 3টা শতকরা পরিমাণ দেয়া আছে। x মৌলের ভর সংখ্যা কত, 16, আরেকটার ভর সংখ্যা 17, আরেকটা কত 18। এটা দ্বারা আমরা কি বুঝতেছি, এটা একটা আইসোটোপ। তাহলে এটা 3টার পার্সেন্টেন্সি দা। আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, x মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে এটা বের করার কোনো ব্যাপারই না। তাহলে আমরা কি জানি, আমাদের নরমালি যদি বলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, সেক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করি, ক নাম্বার অ্যানসার করতেছি। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমাদের পার্সেন্টেজ যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্র কি, am1 প্লাস bm2 প্লাস cm3। যদি দুইটা দেওয়া থাকে তাহলে bm2 পর্যন্ত হয়, আর তিনটা দেওয়া থাকলে cm3 পর্যন্ত হয়, ডিভাইডেড 100, তাই না? তাহলে a মানে কি, প্রথম মৌলের শতকরা বোঝায়, m মানে কি প্রথম মৌলের ভর, b মানে কি দ্বিতীয় মৌলের শতকরা, m2 মানে কি দ্বিতীয় মৌলের ভর, c মানে কি তৃতীয় মৌলের শতকরা, m3 মানে কি তৃতীয় মৌলের ভর ডিভাইডেড 100। এখানে যদি দেখাই প্রথম মৌলের শতকরা কত দেওয়া, 99.73, তাহলে 99.73 ইনটু প্রথম মৌলের ভর কত দেওয়া, 16, মানে মাথার উপরে যেটা আছে সেটাই তো ভর। দ্বিতীয় মৌলের শতকরা কত দেওয়া, 0.037, তার ভর সংখ্যা কত আছে 17, আমি 17 লিখে দিলাম, প্লাস তৃতীয় মৌলের ক্ষেত্রে কত দেয়া, আমরা একটু নিচে লিখি, তৃতীয় মৌলের ক্ষেত্রে ভর কত দেয়া, 18 ইনটু শতকরা পার্সেন্টেজ কত দেয়া, 0.203 দেয়া। আমি সবগুলা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ডিভাইডেড কত, 100। তার মানে এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, আমাদের ফাইনাল রেজাল্ট কত আসবে,
এবার থেকে ঠিক আছে তো এটার রেজাল্ট আসে হচ্ছে 16। তো 16 যদি হয় তাহলে আমাদের কি বের করতে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16 থেকে বুঝলাম কি এটা কোন পরমাণু? অক্সিজেন। অক্সিজেনের ভর কত? অক্সিজেন কত? 8। তার মানে ভর কত হয়? 8 এর সাথে কত করব? 2 কমবে, তার মানে 16। ঠিক আছে, এবার ঘ নাম্বারে দেখি। ঘ নাম্বার y ও z মূলত ইলেকট্রন বিন্যাস 20 স্কয়ার সূত্র মেনে চলা কিনা ব্যাখ্যা করো। এবার y নাম্বার যে মূল এটা কি? 19, তার মানে কি পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। z নাম্বার মূল 11, 11 মানে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি। তার মানে কি এটা কি মেনে চলছে? মেনে চলে না, এটা কি মেনে চলে। শেষ অ্যানসার। তারপর আচ্ছা, এরপর কি ঢাকা 2021 সালে একটি কোশ্চেন, তাই না? দৃশ্যকল্প 1 এর 3টা আইসোটোপ দেওয়া, এর মধ্যে প্রথম আইসোটোপের শতকরা এত দেওয়া। আমাকে কি বলছে? আরেকটা জিনিস দেওয়া, প্রথম মৌলের ভর আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। ব্যাস, আমার কাছে কোশ্চেন কি বলছে? দ্বিতীয় এবং তৃতীয় মৌলের শতকরা বের করতে বলছে। তার মানে আমরা সচরাচর কি দেখি? 3টা মৌলের হয় আইসোটোপের পরিমাণ দেওয়া থাকে, আমাকে কি বলে ভর বের করো, আমাদের কোনো ব্যাপার হয় না সেক্ষেত্রে বের করতে। অথবা 3টা মৌলের আমাদের কি দেওয়া থাকে, একটা মৌলের পার্সেন্টেজ দেওয়া থাকে, আরেকটা মৌলের পার্সেন্টেজ বের করতে বলে, ওইটাও আমাদের প্রবলেম হয় না। এটার ক্ষেত্রে কি 3টা আইসোটোপ দেওয়া, তাহলে 3টা আইসোটোপ দেওয়া, কত কত আইসোটোপ? আইসোটোপ একটা কি হাইড্রোজেন 1, আরেকটা কি হাইড্রোজেন 2, আরেকটা হচ্ছে হাইড্রোজেন 3। এর মধ্যে আমরা কি জানি 3টা আইসোটোপ যদি মিলায় চিন্তা করতে যাই, প্রকৃতিতে 3টা আইসোটোপের পরিমাণ কত? 100%। তাহলে আমরা কি ধরবো 3টা আইসোটোপ প্রকৃতিতে কত পার্সেন্ট আছে? 100%। এর মধ্যে হাইড্রোজেন 1 যেটা, ওইটার শতকরা পরিমাণ কত দেয়া আছে? 99.98%। তো 99.98% লিখে দিলাম। আমাদের কি বলতে? এইটার শতকরা বের করতে বলতে, আবার কি এটা শতকরা বের করতে বলতে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি প্রবলেম হয়? দুইটা ভ্যালু নাই, তাই না? তাহলে এই দুইটা শতকরা যদি আমরা বের করতে চাই, আমাদের কি মাথায় রাখতে হবে যে একটা শতকরা তো আমরা ধরে নিব, তাই না, x। তাহলে আরেকটার ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের এই জিনিস মাথায় আনতে হবে যে আমি সলভ শুরু করে দিলাম যে হাইড্রোজেন যে পারমাণবিক সংখ্যা যেটা 1, সেটার শতকরা পরিমাণ কত? 99.98%। তাহলে এটা যদি 99.98% হয়, 3টা মিলে কত? 100%। তাহলে একটা আছে, তাহলে 3টা যোগ করে তো 100%, তাই না? তাহলে 3টা যোগ করে যদি 100% হয়, তাহলে একটা এত, তাহলে এই দুইটা যদি বের করতে যাই তাহলে কি করতে হবে? এটা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে না? তাহলে আমরা কি করব? আমাদের প্রকৃতিতে কত পার্সেন্ট আছে? 1 2 1 3, 100%। এর মধ্যে x যেটা 1 হাইড্রোজেন, এটার পরিমাণ কত? 99.98%। পার্সেন্টেজ আমি আর দিলাম। তাহলে 1 এখানে কি 2, এখানে কত? 3 1, 100%, তাই না? পার্সেন্ট দিলাম। এবার আমাদের কি করতে হবে? এই দুইটা বের করব। তাহলে এটা ওই পাশে পার করে দিই। তাহলে এটা যদি ওই পাশে পার করে দিই, তাহলে আমাদের মান কত আসে? 2 হাইড্রোজেন 1 প্লাস হাইড্রোজেন 100 মাইনাস পার্সেন্টেজ যদি উঠাই দিই 99.98%। তার মানে এই দুইটা যদি আমি ফাইনালি মাইনাস করে দিই, আমাদের কত আসে? 0.02 খুব সম্ভবত। দেখতো কত? 0.02%। হ্যাঁ, তাহলে 0.02 যদি পার্সেন্টেজ আবার মনে হয় যে দিব, তাহলে চাইলে দিয়েও দিতে পারো, না দিলেও হয়। তাহলে 0.02% দিয়ে দিলাম। তাহলে এইটা আসলে কার পরিমাণ? এই দুইটা মিলায় 0.02% আসছে না? তাহলে আমরা আমাদের দুইটা দিয়ে আবার শতকরা বের করতে বলছি। তাহলে দুইটা বের করতে বললে আমরা কি করি? একটা ধরে নেই, আরেকটা কি করি? ওইটা দিয়ে মাইনাস করি। তার মানে আমরা এখানে কি করব? ধরি যেটা ভর সংখ্যা কত? 2, এটা শতকরা। তাহলে এটা শতকরা আমরা কত ধরে নিব? x%। তাহলে এবার এটা শতকরা কত হবে? দুইটা মিলে এতটুকু, এটারটা ধরছি কত? x%। তাহলে এটা যদি ওই পাশে কনভার্ট করে দিই, তাহলে 0.02 মাইনাস x, তাহলে কত? 0.02 মাইনাস x%। শেষ তো? এবার অঙ্ক শেষ। এবার আমরা কি নরমালি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র বসাবো। এবার আমাদের মৌল কয়টা? আইসোটোপ কয়টা? 3টা। 3টার শতকরা পরিমাণও দেওয়া আছে, তাই না? তাহলে প্রথম যে আইসোটোপ, ওইটা শতকরা পরিমাণ কত? এত। দ্বিতীয় যে আইসোটোপ, ওইটা শতকরা পরিমাণ কত? x%। আর তৃতীয় যে আইসোটোপ, ওইটা শতকরা পরিমাণ কত? 0.02 মাইনাস x%। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা কি লিখতে পারবো? am1 প্লাস bm2 প্লাস cm3 ডিভাইডেড কত? 100। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত দেয়া আছে আমাদের এখানে? 1.00, 3টা 025। তাহলে লিখি 1.3টা 025 লিখলাম।
তারপরে আমাদের কি দেয়া, এর মান দেওয়া, মানে কি প্রথম মৌলের শতকরা। প্রথম মৌলের শতকরা কত দেওয়া আছে 99.98 ইনটু প্রথম মৌলের ভর কত দেওয়া 1, তো 1 করলাম, প্লাস দ্বিতীয় মৌলের শতকরা, দ্বিতীয় মৌলের শতকরা আমি কত ধরছিলাম x, ইনটু দ্বিতীয় মৌলের ভর কত, দ্বিতীয় মৌলের ভর 2, প্লাস দ্বিতীয় মৌলের ভর 2, তৃতীয় মৌলের শতকরা কত 0.02 মাইনাস x, তৃতীয় মৌলের ভর কত 3, তো এখন এখানে আমি কত দিব 3 দিব, ডিভাইডেড কত 100। এবার আমাদের কি করা যায়, মনে মনে এটা নিচে 1 আছে না, এইভাবে এটার সাথে এটা গুণ, উপরেরটা এইটার সাথে এটা, তো এইভাবে যদি আমি গুণ করি তাহলে 1 এর সাথে মনে মনে তো 1 আছে, 1 এর সাথে যদি পুরোটা গুণ করি কত হয় 99.98, 1 গুণ করলে কি হবে তাই হবে। আর এখানে কত হবে x এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি হবে 2x, প্লাস এটা কত হবে আগে ফুল লেখা নেই 0.02 মাইনাস x ইনটু 3, আর এই পাশে 100 এর সাথে আমি কত গুণ করব এটা, তাহলে 100 ইনটু 1.0002.5, ঠিক আছে। তাহলে কত আসে 99.98 প্লাস 2x, এটার সাথে একবার এটা গুণ, তাহলে প্লাস 0.02 এর সাথে 3 গুণ করলে কত হয়, কোনটা তাই কর 0.06 মাইনাস এটার সাথে এবার এটা গুণ, আমার কত হয় 3x, আর এটার সাথে এটা গুণ কর কত হয় বলো না, গুণ করে দেখ এবার 100.0.25। এবার আমরা কি করব, এখানে 2টা x এখানে 3টা x যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয় -6, এখানে কত 99.98 সাথে 0.06 যোগ কর কত হয়, তাহলে এখানে তো প্লাস, এই পাশে পাশে দিতে হবে মাইনাস 100.04, এবার আবার মাইনাস কর, মাইনাস x ইকুয়াল টু মাইনাস 0.015, মাইনাস মাইনাস কাটা, তার মানে x এর মান কত আসছে 0.015, তাই না। x মানে কি দ্বিতীয় মৌলের শতকরা, তাহলে আমরা কি লিখবো, হাইড্রোজেন যেটার ভর 2টা ওই মৌলটির শতকরা কত পার্সেন্ট, x ইকুয়াল টু 0.015%। তার মানে এবার হাইড্রোজেন যেটার ভর সংখ্যা 3 ওইটা শতকরা আমরা বের করতে পারবো না, তাহলে ওটা শতকরা কিভাবে বের করে 0.02 মাইনাস x, তাহলে 0.02 মাইনাস কত x এর মান কত পাইছি আমরা 0.015 করে দেখ কত আসে 0.005। হ্যাঁ 0.005%। তাহলে অ্যানসার কিন্তু পেয়ে গেলাম, এটা কি একটা 99.98, দ্বিতীয় যে আইসোটোপ আছে ওটা শতকরা 0.015, তৃতীয় যে আইসোটোপ ওটা শতকরা কত 0.005%। শেষ, তারপরে কোন কোশ্চেন কি টাকা। আচ্ছা এরপর হচ্ছে চট্টগ্রাম 2021, এখানে কি বলছে ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে ওয়াই মৌলের ক্ষেত্রে কি 3টা পার্সেন্টেজ দেওয়া আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, একটু আগে করে দিয়েছি শেষ। ঘ নাম্বার কি আমাদের কি বলছে, যে উদ্দীপকে অবস্থিত x মৌলের সময় গুরুত্ব বিশ্লেষণ করো। এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে যে x যে মৌলটা আছে এই মৌলগুলা কি। তাহলে আমরা যদি দেখি x মৌল কি তেজস্ক্রিয় আইসোটোপ, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের ভিতরে এই তিনটার নাম কি আসলে সেটা জানতে হবে। তাহলে এই তিনটা নামের জন্য কি একটা ছন্দ দিছিলাম না, আইরিন ডেটিং এ যাবে তেলেগুতে উপারে করে, তাই না। ওখানে যে ভিডিও আছে ওইটা দেখে ওইটা দেখলে হয়ে যাবে। তাহলে আমি যদি নরমালি চিন্তা করি টেকনিশিয়াম আছে, তারপরে একটু আমি দেখাই এই দুটারটা আমরা কিভাবে দেখাবো। জিনিসটা ওটা কিরকম ছিল, আইরিন কোথায় যাবে, ডেটিং এ যাবে তেলেগুতে, কিসে করে, উবারে করে, তাই না, উবারে করে। আর এটা থেকে কি বোঝাইছিলাম যে আইরিন বলতে কি ইরিডিয়ামকে বোঝাচ্ছে। তারপরে আর কি ছিল, ডেটিং মানে কি কার্বন 14 আইসোটোপ, তারপর কি ছিল তেলেগুতে কি ছিল টেকনিশিয়াম, তারপর কি ছিল উবার, রসুতে কি ছিল ইউরেনিয়াম।
ইউরেনিয়াম, তারপরে কতে কি ছিল কোবাল্ট, আর ফিরবে কিভাবে আরো ছিল ফিরবে ট্রেনে। তাহলে কতে কি ছিল ফসফরাস, ওইখানে বিস্তারিত আছে। যাই হোক, ইরিডিয়াম, ইরিডিয়াম থেকে আমরা কি শিখছিলাম রতে, ইরিডিয়াম রতে কি হয়, এটা কোন কাজে ব্যবহার করা হয়, রক্ত স্বল্পতার কাজে ব্যবহার করা হয়। শেষ। আচ্ছা, তারপর কি কার্বন 14, এটা কোন কাজে ব্যবহার করা হয়, ডেট মানে কি সময় বা বয়স, তার মানে এই আইসোটোপটা পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় বা বিভিন্ন ফসিল নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। টেকনেশিয়াম, তাই না, এটা কি ছিল আমাদের টেকনেশিয়াম। তাহলে টেকনেশিয়াম এটা কোন কাজে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে মস্তিষ্কের ছবি তোলার কাজে ব্যবহার করি। মস্তিষ্কের কি ছবি, ত্রিমাত্রিক ছবি নির্ণয়। তাহলে টেকনিশিয়াম তো থেকে কি বুঝলাম, ত্রিমাত্রিক ছবি। হ্যাঁ, তারপরে আমাদের কি ছিল উপাদান, রসিওতে কি ছিল ইউরেনিয়াম, মানে ইউতে কি ছিল ইউরেনিয়াম, ইউরেনিয়ামের ভিতরে কি আছে র, র, তাই না, এখানে র নিচে ফোঁটা কেটে দিব, তার মানে একটা ব্যবহার কি বিদ্যুৎ উৎপাদনে। আরেকটা কি ব আছে, আরেক বতে কি হয় বোমা তৈরিতে। শেষ। তারপর কবার কতে কি হয় ক্যান্সার বা কুষ্ঠলাকে, তার মানে এটা কি করে, ক্যান্সার আক্রান্ত কোষের কুষ্ঠলাকে ধ্বংস করে, কোষ কলা ধ্বংস করে। শেষ। কতে কি হয় ফসফরাস, দুইটা ফস, কতে কি হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য সার হিসেবে ব্যবহার করা হয়। তার মানে দিলাম তো সব শেষ। তার মানে এই ছন্দের সাহায্যে আমরা চাইলে কি সবগুলো আইসোটোপের ব্যবহার সম্পর্কে জেনে দিতে পারি। এখানে আমাদের কি আছে টেকনিশিয়াম, কোবাল্ট আর ইউরেনিয়াম। আরেকটা যে এ থেকে হচ্ছে আয়োডিন, তো আয়োডিন দেই নাই, আয়োডিন হচ্ছে থাইরয়েডের ক্ষতি। আয়োডিন, তাহলে আয়োডিনের কি আছে ড, ডতে কি হয় থাইরয়েড, থাইরয়েডের গ্রন্থির চিকিৎসায় ব্যবহার করি, তাই না। তার মানে কি সব আইসোটোপের ব্যবহার শেষ। তারপর কোন বোর্ড আছে, এটা করাইছে হচ্ছে চট্টগ্রাম দিনাজপুরে। পরে যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে সিলেট বোর্ড 2021 সালে একটি কোশ্চেন, তাই না। আচ্ছা, এখানে আমাদের গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের 1, 2 এবং 3 পরস্পরের আইসোটোপ ব্যাখ্যা করো। তাহলে 1 এবং 2, 1, 2 এবং 3 এর কথা বলছে। তাহলে 1, 2, 3 এ আমাদের কি দেয়া আছে, আমি সাইডে যদি একটু জুম করি এখানে দেখা যাবে, আমি একটু এটা পরিষ্কার করে দিই। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আছে। তাহলে এখানে আমাদের একে কি আছে হাইড্রোজেন, এটা কি প্রোটিয়াম, তারপর কি আছে আমাদের ডিউটেরিয়াম আছে, সরি এটা তো টি দিয়ে দেওয়া, টি মানে হচ্ছে কি ডিউটেরিয়াম। তাহলে ডিউটেরিয়াম মানে কি 2, মানে হাইড্রোজেনের যে আইসোটোপের মান ভর সংখ্যা 1 এটার নাম প্রোটিয়াম, যে আইসোটোপের ভর সংখ্যা 2 ওটার নাম কি ডিউটেরিয়াম, আর যে আইসোটোপের ভর সংখ্যা কত 3 এটার নাম কি ট্রিটিয়াম। তার মানে এখানে 2 নাম্বার যেটা এটা কি ট্রিটিয়াম দেওয়া, তার মানে ট্রিটিয়াম হইলে কত হবে 3। ডিউটেরিয়াম কয় নম্বরে দেওয়া 3 এ দেওয়া, তাহলে 3 মানে কি ডি তে ডি, তার মানে এটার কত হবে 2, মানে কি ডিউটেরিয়াম। তাহলে এগুলো পরস্পর আইসোটোপ সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা তো পরস্পর সবগুলো আইসোটোপ, কেন আইসোটোপ, আইসোটোপের সংখ্যা কি জানি, আইসোটোপের শেষে পি আছে, কত কি প্রোটন সংখ্যা, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, তার মানে এটা কি পরস্পরের আইসোটোপ, কারণ আইসোটোপের সংখ্যা কি জানি, যে সকল মৌলে প্রোটন সংখ্যা 1 তাদেরকে কি বলে পরস্পরের আইসোটোপ বলে। তার মানে এখন এখানে আমাদের কি লিখে দিতে হবে, এটার নাম কি প্রোটিয়াম, এটার নাম কি ট্রিটিয়াম, ট্রিটিয়াম, আর এটার নাম কি ডিউটেরিয়াম। তাহলে এটা কিভাবে আমরা আইসোটোপ ব্যাখ্যা করব, প্রথম কি বলে P1, P1 এর মান কত 1, এটার ক্ষেত্রে এটার নাম কি P2, P2 না তো এটাকে হ্যাঁ P2 দ্বারা প্রোটন সংখ্যা 1, আর এই ক্ষেত্রে P3 যদি চিন্তা করি এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত 1। তাহলে সবগুলা প্রোটন সংখ্যা কি সমান, তাহলে প্রোটন সংখ্যা সমান থাকলে আমরা তাদেরকে কি বলি পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, সো এই অধ্যায় থেকে যত টাইপের সৃজনশীল আসতে পারে সবগুলা কিন্তু করানো শেষ। তো আমি হচ্ছে মোটামুটি 2 থেকে 3টা টেস্ট পেপার থেকে বাছাই করে তো এগুলো নিছি, তাই না। সো এগুলা কোশ্চেন করলে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবেও না, করারও প্রয়োজন নাই। ঠিক আছে, বোর্ড বলি স্যার যাই বলি সব জায়গায় এইখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবি। আজকের ক্লাসটা কিসের জন্য, শুধুমাত্র রিভিশন যারা দিবে তাদের জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।